জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। Recording in progress. আমার প্রাণপ্রিয় নেতা, যাকে আজকে আমি এই প্রোগ্রামে পেয়ে সবচেয়ে খুশি হয়েছি এবং কি নিজেকে গর্ববোধ করছি, জয়নাল আবদিন ফারুক স্যার, যার নেতৃত্বে এই সরকার যাকে দেখলে ভয় পায়, এই হলো ফারুক ভাই। তো যাক, ফারুক ভাইকে পেয়ে আমরা আনন্দিত। শুধু ফারুক ভাই থেকে আমরা আজকে শুনবো, এই ফারুক ভাই থেকে আজকে আমরা শুনবো, শুধু আমরা ঈদ শুভেচ্ছা দিব সবাইকে, যেহেতু মূল্যবান সময় আছে, ফারুক ভাই ঢাকা চলে যাবে। তো সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যে একটা প্রোগ্রাম নিয়ে আপনারা আজকে প্রোগ্রামটা করেছিলেন, প্রোগ্রামটা হলো হাজী সেলিম বিদেশ। আসলে উনি বিদেশ গেছে সিঙ্গাপুর থেকে একটা ডাক্তারি সার্টিফিকেট আনার জন্য। ডাক্তারি সার্টিফিকেটটা এনে সরকারের আদালতে দিয়ে এসি রুমে থাকার জন্য। আমি সংক্ষেপে দুইটা কথাই বললাম, এসি রুমে থাকার জন্য। এটা হলো কৌশল। আমার দেশনেত্রী, আমার মা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনি বিদেশ যেতে পারে না চিকিৎসার জন্য। উনি 10 বছরের মামলা নিয়ে বিদেশ গিয়ে গেল, আবার ফিরেও আসলো। এটি একটা সরকারের উচ্চ মহলের নির্দেশ ছাড়া বিদেশ যেতে পারে না। এই হলো আমার সংক্ষেপের কথা। বিশেষ করে আজকে আমার যারা নেতৃবৃন্দ, জিয়া টিভি, কলা কৌশলী, সবাইকে ঈদের শুভেচ্ছা দিলাম। আর আমার যে সময়টা আছে, এই সময়টা আমার নেতা, আমার বস জয়নাল আবদিন ফারুক স্যারকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিপন ভাই চালু করেন, রিপন ভাই শুরু করেন, রিপন ভাই উপস্থাপন করেন। রিপন ভাই আছেন? রিপন রাজ লেপ নিয়ে নিছে, জানি না কি অবস্থা। ধন্যবাদ। এ পর্যায়ে রিপন ভাই না থাকার কারণে ফরিদ ভাই আমি চালাই নাকি, কি বলেন? যাই হোক, এ পর্যায়ে আমি আজকের বিষয় হচ্ছে ঈদ পুণ্যমিলনী এবং বর্তমান পরিস্থিতিতে হাজী সেলিম সাজাপ্রাপ্ত হওয়ার পরেও বিদেশ যাইতে পারলে আমাদের নেত্রী কেন পারতেছে না, এর উপর আলোচ্য বিষয়। আমি কাজী রফিক ভাইকে এর উপর আলোকপাত করার জন্য কিছু অনুরোধ করতেছি। রফিক ভাই, কাজী রফিক ভাই, সাউন্ড আসতেছে না। রফিক ভাই মুড অন করেন। হ্যালো, হ্যাঁ সাউন্ড পাচ্ছেন? শোনা যাচ্ছে? আসতেছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, সম্মানিত নেতা সাউন্ড আসে না? হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন ভাই, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অকুতোভয় সেনানায়ক, প্রতিবাদী কণ্ঠ, যার প্রতিবাদের মুখে পুলিশ প্রশাসন, স্বৈরাচারী সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, সংগ্রামী জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক সহ উপস্থিত অপরাপর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রসঙ্গে আজকের আলোচনা প্রসঙ্গটি অত্যন্ত সমসাময়িক এবং গোটা জাতি স্তম্ভিত হয়ে গেছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জননন্দিত নেত্রী, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মৌলিক অধিকার
উন্নত চিকিৎসা দেশে বিদেশে যেখানে খুশি সেখানে উনি নিতে পারবেন। সেই মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে স্বৈরাচারী সরকার, বিশ্ববাসী তা জানে। অথচ বেগম খালেদা জিয়ার কর্মী ছিল বা কর্মী হওয়া উপযুক্ত এমন একজন ব্যক্তি হয়তো আজকে সংসদ সদস্য হয়েছে, অবৈধভাবে হোক যেভাবে হোক সেটা ভিন্ন কথা, আমি সেই আলোচনা যাচ্ছি না। তার সাজাপ্রাপ্ত, তাকে সাজা দেওয়া হয়েছে, সে সাজাপ্রাপ্ত আসামি কি করে বিদেশ যায়, দেশের বাইরে যায় এবং চিকিৎসার জন্য চেষ্টা চালায় দেশের বাইরে গিয়ে, এটা আসলে বলতে গেলে তারা সরকারি দলে আছে, দেশ পরিচালনায় আছে, যদিও অবৈধ নিষিদ্ধ রাতের সরকার এবং গ্রহণযোগ্যহীন সরকার, যে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যহীন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যহীন এমন একটি সরকারে আছে। তারপরও ক্ষমতা যেহেতু তাদের কাছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের একজন সংসদ সদস্যকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিচ্ছে। আমি ভেবে অবাক হই যে এদেশের রাজনীতিবিদ, একটি দলের প্রধান, দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন, তারা কিভাবে অনিয়ম করেন, তারা কিভাবে মৌলিক অধিকারকে পদদলিত করেন, তারা কিভাবে এদেশের মানুষের অধিকারকে পুলিশের বুটের তলায় নির্মমভাবে নিষ্পেষিত করেন। এটা তো হওয়ার কথা নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা করতে দিবে না। মূলত এর কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এটাই প্রধান কারণ। বেগম খালেদা জিয়া বিএনপির মতো এক বৃহত্তম, সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসন, এটাই কারণ। এবং বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, রাজনীতিতে সক্রিয় থাকেন, তাহলে আওয়ামী লীগ কাল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিনও আর ক্ষমতায় আসতে পারবে না। এটা আওয়ামী লীগ এবং তাদের নেত্রী বুঝে ফেলছেন, উপলব্ধি করতে পেরেছেন। সেই জন্যই বেগম খালেদা জিয়াকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার এক ষড়যন্ত্র হিসেবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। দ্বিতীয়ত, এটা রাজনৈতিক কোন শিষ্টাচার তো প্রশ্নই ওঠে না, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের মধ্যেই পড়ে না। আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত একটা ঈর্ষা থেকে, যে আমিই থাকবো সারা জীবন প্রধানমন্ত্রী, আমিই দেশ চালাবো, অন্য কোনো নারীকে আসতে দেব না। নারী সুলভ একটা হিংসা, প্রতিহিংসার পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। এখানে হাজী সেলিমকে চিকিৎসা দিচ্ছে বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ষড়যন্ত্র করছে, চোরাই পথে হোক, গলি পথে হোক, গুপ্ত পথে হোক। এটা একটা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে ভাই, প্লিজ। হ্যাঁ, আমি ভোরবেলা উঠে ঢাকায় মিটিং আছে। আচ্ছা, ঠিক আছে ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। আর একটি বাক্য বলে আমি শেষ করবো। ফারুক ভাই, আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না। আমাদের নেতা ফারুক ভাই বাইরে যাবেন এবং তিনিও সুবক্তা, ভালো, তার বক্তব্য আমরা শুনবো। আমি শুধু এই কথাটাই বলতে চাই, আমি সরকার বলি না বা অবৈধ সরকার বলতে চাই না, বৈধ সরকার বলতে চাই না। আমি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে বলতে চাই, দেশে নেতৃত্ব দিতে হইলে, রাজনীতি করতে হইলে সকলের প্রতি সমান আচরণ করা উচিত। আর সমান যদি নাও করেন, কিছু 19-20 করতে পারেন, কিন্তু একেবারেই অসম আচরণ করবেন, এভাবে একটা দেশ চলতে পারে না, একটা দেশের রাজনীতি চলতে পারে না, গণতন্ত্র চলতে পারে না। অতএব আমি আশা করি শুভবুদ্ধির উদয় হবে শেখ হাসিনার সরকারের, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দিবেন। ওবায়দুল কাদের বা হাজী সেলিম বা অন্য যে কেউ যেতে পারে, যাক, সাজাপ্রাপ্ত আসামিকে এভাবে কোর্টের অনুমতি ছাড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাকে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে
আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাজী রফিক সাহেব আপনাকে আজকের এই আলোচ্য বিষয়ের উপরে আপনার সংক্ষিপ্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। রেজাউল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন বলেন ভাই জি, বলেন। আমি আসলে দুঃখ প্রকাশ করছি, শুরুতেই টেকনিক্যাল জনিত কারণে আমি যুক্ত হতে পারিনি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে আজকের যে আলোচ্য বিষয় চিকিৎসা জনিত কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে না পারলে আরেকজন অপরাধী, যদিও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া বিদেশ যেতে পারছে না, বাট একজন দাগী আসামি হাজী সেলিম কিভাবে বিদেশ যেতে পারে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য জনাব ফরিদ আলী ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। জনাব ফরিদ আলী ভাই। ফরিদ আলী ভাই দিছে। আচ্ছা, ওনারটা হ্যাঁ, ওনারটা হয়ে গেছে, দুঃখিত। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো, আমাদের সাথে যুক্ত আছে জনাব আনোয়ার পারভেজ। আনোয়ার পারভেজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আনোয়ার পারভেজ ভাই। তো স্যার বিজি আছে, সংক্ষিপ্ত করতে বলেন। জি, আনোয়ার জি জি পারভেজ। শুনতে পাচ্ছি। জি, আমাদের আজকে যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জি, জনাব আনোয়ার পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া টিভি কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভায় ঈদ পরবর্তী আজকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক হুইপ জয়নাল আবদিন ফারুক ভাই। জি জি, উপস্থিত আছেন জিয়া টিভির উপস্থাপক রেজাউল ভাই, উপস্থিত আছেন কাজী রফিক ভাই, ফরিদ আলী ভাই এবং উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ। সবাইকে জানাই ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে হাজী সেলিম কিভাবে দেশের বাহিরে যায়। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সরকারের কোনো কিছু লাইসেন্স লাগে না, লাইসেন্স ছাড়াই চলে তাদের। আর অন্য সবার ক্ষেত্রেই লাইসেন্স লাগে, তাদের লাইসেন্স, অস্ত্র চালাতে লাইসেন্স লাগে না, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে না, দেশের বাইরে গেলে পাসপোর্ট লাগে না, সমস্ত কিছুতেই তাদের অটো পাসপোর্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা আসলে হাস্যকর বিষয়। যে মামলা দণ্ডিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে মামলায় আজকে প্রায় 3 বছর আজকে বন্দি আছে। সেম একই মামলায় দণ্ডিত হাজী সেলিম, উনি কিভাবে দেশ ছেড়ে দেশের বাইরে যায়, স্বাস্থ্য পরীক্ষা করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন স্ত্রী এবং সফল প্রধানমন্ত্রী। উনি যদি দেশের বাইরে চিকিৎসা না যেতে পারে, আর এটা তার জন্য অপমানজনক একটা কাজ করছে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। অচিরেই বিদায় হতে যাচ্ছে এই সরকার। আমরা আসলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের একটা কথাই বলবো, আপনারা কেন আন্দোলন দেন না, কেন আপনারা জোরালো আন্দোলন দেন না? আমরা আন্দোলনের জন্য বসে আছি। আমরা আন্দোলন না করলে দেশ থেকে স্বৈরাচারী হাসিনা বিদায় হবে না। সেক্ষেত্রে আমাদের ওবায়দুল কাদের বলে যে ঈদের পরে করতে করতে আমাদের আর প্রায় 13 বছর চলে গেছে। সেক্ষেত্রে আমাদের আসলেও জোরালো আন্দোলনের পথে হাঁটতে হবে। আমাদের কেন নেতৃবৃন্দ একসাথে সবাইরে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে না? কেন আন্দোলনের সংযুক্ত হতে পারছে না? এটা আমরাও আসলে হতবাক, মানে আমরাও হতাশ। যে উত্তরোত্তর আপনাদের কাছে একটাই কথা রাখতে চাই যে আপনারা খুব তাড়াতাড়ি একটা আন্দোলনের প্ল্যাটফর্ম নিয়ে আমাদের রাজপথে আসবেন এবং আমাদেরকে দেবেন দিক নির্দেশনা, যেটার মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রামে এই দেশ থেকে হাসিনা স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে পারি ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ
আসসালামু জি আলাইকুম। জি, ধন্যবাদ জনাব আনোয়ার পারভেজ আপনাকে আজকের এই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। আমি এই পর্যায়ে আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য একদম অতি সংক্ষিপ্ত হবে 2 মিনিটের জন্য বক্তব্য প্রদান করার জন্য জিএম মোখলেসুর রহমান ভাই আপনাকে অনুরোধ জানাবো। জিএম মোখলেসুর রহমান ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, বলেন। জি, একদম সংক্ষিপ্ত ভাবে 2 মিনিটের মধ্যে আপনি আপনার যে বক্তব্য সেটা প্রদান করবেন। জি 2 মিনিট। আমি শুরুতে জিয়া টিভির সকল কলা কৌশলী এবং আজকের সুযোগ্য সঞ্চালক এবং আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার একজন প্রিয় রাজনৈতিক অভিভাবক জয়নাল আবদিন ফারুক ভাই, মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই, রাজশাহীর কৃতি সন্তান সহ দেশে এবং বহির্বিশ্বে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং জনতা টিভি পরিবারের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে একটি সুন্দর টপিকস, কিভাবে একটি রাষ্ট্রে দণ্ডপ্রাপ্ত আসামি, আসলে হাজী সেলিমকে দণ্ডপ্রাপ্ত আসামি বললে ভুল হবে। হাজী সেলিম এবং তার গুণধর পুত্র ঢাকা শহরের মাফিয়াদের ডন, দুর্নীতি, দুঃশাসন, জবরদখল, চাঁদাবাজি, ডাগা দখল সহ টেন্ডারবাজি সহ হাজী সেলিম এই বর্তমান অবৈধ সরকারের মাফিয়াদের ডন হিসেবে পরিচিত, তার ছেলে মাফিয়াদের ডন হিসেবে পরিচিত। এই হাজী সেলিম দুদক কর্তৃক আজকে দণ্ডপ্রাপ্ত 10 বছরের সাজাপ্রাপ্ত উচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি, তাকে অ্যারেস্ট না করে বর্তমান হাসিনা এবং মুজিবের ক্যাঙ্গারু কোর্ট থেকে তাকে নিম্নকোর্টে আত্মসমর্পণ করার জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তিনি আত্মসমর্পণ না করে এই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বাংলাদেশ অবৈধ সরকারের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ব্যাংককে চিকিৎসার জন্য গেলেন, আবার সেখান থেকে তিনি বিতাড়িত হয়ে বাংলাদেশে আসলেন। এখন পর্যন্ত তাকে বন্দী করা হয়নি। এই দণ্ডপ্রাপ্ত আসামি 1979 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আসমা আব্দুর রব জাসদের প্রধান, এই আসমা আব্দুর রবকে রাষ্ট্রীয় খরচে জার্মান পাঠিয়ে তাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 11 মঈনুদ্দিন তথা ফখরুদ্দিনের শাসন আমলে প্রয়াত নেতা আওয়ামী বাকশালীদের প্রেসিডিয়াম সদস্য নাসিম সাহেবকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, নাসিম সাহেবকে এই 11 সময় দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে সিঙ্গাপুরে চিকিৎসা দিয়ে এনেছিলেন। আজকে আমরা এই বর্তমান অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য শুনলাম, আইনের মাধ্যমেই নাকি সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিম দেশের বাইরে গেছেন। আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। একই দেশে দ্বৈত শাসন ব্যবস্থা, একই দেশে দ্বৈত রাষ্ট্রনীতি, আইনের ব্যবস্থা চলতে পারে না। পাশাপাশি আপনি দেখেন আজকের বর্তমান অবৈধ আইনমন্ত্রী সিরাজুল ইসলাম বাচ্চু খান অত্যন্ত জনপ্রিয় একজন বিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তার সন্তান আনিসুল হক সাহেব এই জাতিকে বিভিন্ন সময় দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সমগ্র দেশবাসী বিশ্ববাসী যখন আহ্বান করেছে, তিনি কিন্তু এই জাতিকে আইনের অনেক ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে দেখিয়েছেন। এখন বর্তমানে কিন্তু আইনমন্ত্রী নীরব। আজকে আমি বিনয়ের সহিত আমার একটি বক্তব্য, বিশেষ করে ফারুক ভাইয়ের একটি বক্তব্য আমার এখনো কানে ভাসে। 18 সালের 30 তারিখের নির্বাচন যখন 29 তারিখে হয়ে গেল, এই মিডনাইটের সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রিয় নেতা জনাব ফারুক ভাই বলেছিলেন, আমি আমার মাকে মুক্ত দেখতে চাই। কেন এই মায়ের মুক্ত ব্যতীত, মা দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যতীত এই ঐক্যফ্রন্ট নির্বাচনে গেল, এই ঐক্যফ্রন্টের কাছে কিন্তু তিনি জোরালো দাবি জানিয়েছিলেন। কেন আজকে আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হচ্ছে না? কেন নির্বাচন কমিশন ঘেরাও হচ্ছে না? কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হচ্ছে না? কেন গণভবন ঘেরাও হচ্ছে না? কেন ঢাকার মুখে লং মার্চ হচ্ছে না? এই দাবি আজকে আমি জয়নাল আবদিন ফারুক ভাইকে গ্রীষ্মাকা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানতে চাই। জোরালো দাবি আমাদের তৃণমূলের নেতা কর্মীদের, আমরা যারা প্রবাসী জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমরা আমাদের প্রিয় মাকে মুক্ত দেখতে চাই, তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি জি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার প্রিয় নেতা জনাব ফারুক ভাইয়ের কাছ থেকে এই বক্তব্যের সঠিক উত্তর জানতে চাই। কেন আজকে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হচ্ছে না, হরতাল হচ্ছে না, অবরোধ হচ্ছে না, এই বিষয়গুলি পরিষ্কার করবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ যাবে কোন জি, পথে, ফয়সালা হবে রাজপথে। রিপন ভাই, ধন্যবাদ জনাব। রিপন ভাই, আমি ধন্যবাদ। একটা পরিচয় দিয়ে দেই। আমাদের জিএটিভি আজকে আলোচনা সভায় যুক্ত আছেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, আমাদের সাথে যুক্ত আছেন আহ, আহ, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বুলবুল ভাই সহ সকলকে জিআরটিভি পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ। রিপন ভাই শুরু করেন। জি, ধন্যবাদ জানাচ্ছি জিএম মোখলেছুর রহমান ভাই আপনাকে আপনার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জাপান বিএনপির যে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শিকদার সাগর ভাই আপনাকে অনুরোধ জানাবো আজকের যে আলোচ্য বিষয় এর উপরে আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। অতি সংক্ষিপ্তভাবে আপনি আপনার বক্তব্য প্রদান করুন। জি জনাব সাগর ভাই, শুনতে পাচ্ছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, পাশাপাশি অনলাইন এবং এই পরবর্তী সময় যারা দেখবেন সকলকে জাপান বিএনপির পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবার। আজকে আসলে যেই টপিক নিয়ে কথা শুরু হয়েছে, আমি প্রায় গত এক সপ্তাহ আগে এই বিষয়ে একটা লাইভ করেছিলাম আর কি, একই বিষয়ে। তো যাক, আজকের এই জিয়া টিভির আয়োজক আমাদের সারোয়ার রবিউল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টা তো অনেক অনেক কথা বলছেন, আসলে আমার আর নতুন করে কিছু বলার নেই, আমি লাইভেও বলেছি এর আগে। এখানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আছেন, জনার্দন ফারুক ভাই আছেন, আমাদের দলীয় শ্রদ্ধ আরো 2-3 জন বড় ভাই আছেন, যেমন আমাদের এখানে আমি আলহাজ হাজি এমডি জামিল হোসেন ভাই আছেন, আমাদের এখানে আছেন এই মোখলেছুর রহমান মুকাদ্দিসুল হক বুলবুল ভাই আছেন, তারা বলবেন। হ্যাঁ, তো আমি শুধু দুইটা কথা বলতে যাচ্ছি। আমরা 2014 সালের জাতীয় নির্বাচনের সময় যখন এই সরকার 157 জন এমপি মন্ত্রী বিনা ভোটে যে নির্বাচনে পাশ করলেন আর কি, তখন আমরা দেখেছি রাজপথের এই আমাদের আজকে জনাব ফারুক ভাই চেহারা দেখে আমার চোখে এক ধরনের পানি চলে আসছে, কারণ ফারুক ভাই তো একটা স্ট্রং একটা মানুষ, ইয়াং একটা মানুষ, আমরা তখনও দেখেছি খুব বলিষ্ঠ একটা ভূমিকা রেখেছেন। আজকে তার চেহারার মাঝে একটা ক্রান্তি বা একটা রোগান্বিত রুগী রুগী একটা ভাব চলে আসছে। এই ভাবটা আসলে উনি ওনার বয়সগত কারণে হয় নাই, এই ভাবগুলো হচ্ছে আসলে একটা নেতা যখন দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা যখন তাদের সীমিত ক্ষমতার জন্য বা সঠিক ভাবে সিদ্ধান্তে যখন সকলের সম্মতিতে উপনীত হতে না পারেন, তখন তারা আসলে মানে মানসিকগত ভাবে চিন্তিত ভাবে তারা আসলে শারীরিক ক্ষতিগ্রস্ত হন আর কি, আমার যেটা মনে হচ্ছে। আমরা দেখলাম যে ফারুক ভাইকে যখন একজন পুলিশ অফিসার তাকে যেভাবে আঘাত করলো এবং ফারুক ভাই সেখানে যেভাবে প্রতিবাদ করলেন, মানে আমরা এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে দেখেছি, শুধু ফারুক ভাইকে না, ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেকেরই আমরা দেখেছি। আমরা সেটা কি দেখেছি, যারা এই সরকারের পক্ষ নিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বেশি টর্চারিং করছে, এই সরকার তাদেরকেই বেশি মূল্যায়িত করছে, সে পুলিশ হোক, ডিসি হারুন হোক আর যেই হোক। কিন্তু আমরা এই 14 বছরে যে সকল নেতা কর্মীরা দলের জন্য ত্যাগী, তাদের কিন্তু আসলে আমরা সেভাবে মূল্যায়নটা দেখি নাই। আমাদের নেতাদের বক্তব্য হচ্ছে বিএনপি ভদ্রলোকের দল, ভদ্রলোক দিয়ে সবকিছু হয় না। এই জিনিসটা আমরা যতদিন বুঝতে না পারবো ততদিন আমাদের নেত্রী সুচিকিৎসা পাবে না। আর যেখানে একজন নেত্রী যখন সুচিকিৎসা না পায়, সেখানে সাধারণ জনগণ যদি বিরোধী দলের পক্ষের হয় বা সমর্থকের হয়, তার চিকিৎসাটা কোনো প্রশ্ন নিয়ে আসে না। ধন্যবাদ আমি আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিস্তারিত আমরা সিনিয়রদের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শিকদার সাগর ভাই আপনাকে আপনার মূল্যবান এবং অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে যাব জনাব জসিমউদ্দিন খন্দকার আপনার কাছে। জসিমউদ্দিন খন্দকার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জনাব জসিমউদ্দিন খন্দকার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জসিম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জসিমউদ্দিন খন্দকার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে অতি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জসিমউদ্দিন খন্দকার ভাই। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে জিয়া টুপির উদ্যোগে বার্সেলোনার ঈদ সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত
নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে পুণ্যমিলনী অনুষ্ঠান, সেক্ষেত্রে আমাদের আনন্দের কথাও উচিত, কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপটে আমাদের জাতীয়বাদী আদর্শকে যে ধ্বংসের পায়তারা লেগেছে, এই জন্য খুবই দুঃখিত। হাজী সেলিমের মতো একটি কুখ্যাত ডাকাত মাফিয়া ডন, তাকে যদি বিদেশে চিকিৎসার জন্য সুব্যবস্থা করা হয়, তাহলে আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা, তাকে কেন সেই সুবিধা দেওয়া হচ্ছে না? এটা আসলে আমাদের জাতীয়তাবাদী আদর্শকে এবং দলকে ধ্বংস করার একটা পায়তারা। এর আমরা স্পষ্ট বোঝা গেছে। তাই আমি সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় নেতা জনাব ফারুক ভাই, রাজশাহী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই এবং আরো অনেকেই আছেন, তারা আমাদের আগামী আন্দোলনের যে এই সরকার পতনের একটা মুখ্য উদ্দেশ্য ভূমিকা আমাদেরকে দৃষ্টান্তমূলক নির্দেশনা দিবেন। পদে আমরা আগাবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। টেক ব্যাক বাংলাদেশ। জি, ধন্যবাদ জনাব জসিমউদ্দিন খন্দকার ভাই, আপনাকে আপনার অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাঝি ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের আলোচ্য বিষয়ের উপর আপনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। জনাব মিজানুর রহমান মাঝি ভাই, উনি নেই আমাদের মাঝে, না? না 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 জি, আমাদের আসলে আপনি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলহাজ জামির ভাইকে দিয়ে দেন। জি, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আমাদের আলহাজ মোহাম্মদ জামির হোসেন ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আলহাজ মোহাম্মদ, আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। জি, আমি 2 মিনিট একটু আমাকে দেন, আমি একটা অনুষ্ঠানে 2 মিনিট পরে দেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। জি জি, আমাদের আজকের এই অনুষ্ঠানে আসলে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন আমি রেজাউল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ঈদ পুণ্যমিলনী ও আজকের টপিক ঈদ পুণ্যমিলনী। হাজী সেলিমকে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও হাজী সেলিমকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে আলোচনা বিষয়। আমি প্রথমে সকলকে জিয়া টিভি এবং সারার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি তাদের আদর্শ সৈনিক জনাব স্যারকে আজকে ঢাকা যাবে, তার সত্ত্বেও মূল্যবান সময় দেওয়ার জন্য। এটা হচ্ছে আসলেই আমরা একটা রাজনৈতিক ঘুরপাসের মধ্যে আছি। আসলে আমরা এখান থেকে কেন বাইরে হতে পারতেছি না? আসলে এটা আমাদের প্রতিটি জাতীয়তাবাদের অন্তরে ক্ষরণ হচ্ছে। কেন আমরা যারা তৃণমূল কর্মী আছে, আসলে তারা সরাসরি আন্দোলনে যাইতে চায়। আসলে সিনিয়র নেতৃবৃন্দ যারা আপনারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আমাদের বলাটা ঠিক না। সিনিয়র নেতৃবৃন্দুর কাছে অনুরোধ থাকবে, আসলে আপনারা যা করতেছেন, যা করবেন, আমরা কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু আপনাদের মুখ চেয়ে থাকি সব সময় আপনাদেরকে ফলো করি। আসলে ফলো করতে 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 দেখা যাচ্ছে যে আজকে তৃণমূলের অনেক নেতা কর্মী ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে, কেউ দেখা যাচ্ছে এলাকা ছাড়া হয়ে গেছে, কেউ দেখা যাচ্ছে মামলা চালাইতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। আসলে আমরা একত্রিত আছি, এটা বিশাল আল্লাহর বিশাল নিয়ামত। এখানে আন্দোলন ছাড়া, এখানে তো প্রতিটি লোকে প্রতিটি মানুষে দেখতেছে এটা তো প্রমোশনের একটা রাজনৈতিক দল যেভাবে দেশ চালাচ্ছে।
আপনার তেলের সয়াবিনের দাম আবারও বাইরে 200 টাকাতে চলে গেছে। আসলে বাজে একটা কমাই দিয়ে পাবলিককে খাওয়াই দিচ্ছে যে আমরা কমাই দিচ্ছি, আবার বাইরে হচ্ছে, এটা কিন্তু তারা বুঝতে দিচ্ছে না। সর্বোপরি কথা হচ্ছে আমাদের নেত্রীকে মুক্ত করতে হলে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি, আমার ব্যক্তিগত মতামত, এটা ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। যে পৃথিবী শুরুর পর থেকে যে সব আন্দোলন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে, সবগুলো আন্দোলন কিন্তু যতগুলো স্বৈরাচার বিদায় হয়েছে, আন্দোলন ছাড়া কোনো স্বৈরাচার বিদায় হয় নেই আমার জানা মতে। আমি যেটুকু জানি তদরূপী বাংলাদেশে একটি সরকার বা অতুম পেশা বসে গেছে, এটাকে তাড়াইতে গেলে অবশ্যই আন্দোলনের প্রয়োজন। এই আন্দোলন আমরা জয়নাল আবদিন স্যার আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসলে আমরা আপনাদের মুখ চেয়ে আছি, আপনারা একটা সুন্দর রূপরেখা দেবেন, সেই রূপরেখার মাধ্যমে যেন এই সরকারকে আমরা বিদায়ী করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রেজাউল ভাই আপনাকে আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আলহাজ মোহাম্মদ জামির হোসেন ভাই, আজকের যে আলোচ্য বিষয় হাজী সেলিমের বেলায় যে বিষয়টা ঘটেছে সেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বেলায় কেন ঘটেনি। হাজী সেলিম হচ্ছে একজন দাগী আসামি এবং সরকারের একজন এমপি, কিন্তু বাংলাদেশের অধিক জনপ্রিয় নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন, ওনার বেলায় কেন এই ধরনের একটা আচরণ, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য জনাব আলহাজ মোহাম্মদ জামির হোসেন ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি। জামির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই উনি ব্যস্ত আছে বলছেন, আপনি বুলবুল ভাইকে দিয়ে না, ঠিক আছে, দিয়ে দেন। না, অ্যাকচুয়ালি জামির ভাই, আপনি কি এখন কি সময় দিতে তো অসুবিধা নেই? দিয়ে দেন জয়নাল ভাই যে এখানে আছে তার সাথে একটু কথা বলি। আপনি যেহেতু লাইনে চলে আসছেন জামির ভাই, সমস্যা নেই। জি, আপনি যেহেতু লাইনে চলে আসছেন, আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনার পরে আমাদের প্রধান বক্তা বুলবুল ভাই বক্তব্য দিবে এবং প্রধান অতিথি আমাদের ফারুক সাহেব, উনি বক্তব্য দিবেন। তো আপনি আপনার জায়গা থেকে আজকের আলোচক বিষয়ের উপরে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জনাব জামির হোসেন ভাই। ভাই উনি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জিআরটিভি কর্তৃক আয়োজিত আজকের সমসাময়িক বিষয় নিয়ে যে আলোচনা, এই আলোচনা শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী শক্তি আদর্শের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন, যিনি জীবন বাজি রেখে জিয়া পরিবার, দেশ এবং দলকে সুসংগঠিত রাখার জন্য সব সময় কাজ করে যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জয়নাল আবদিন ফারুক ভাই। সংযুক্ত আছেন রাজশাহীর গণমানুষের নেতা, জনতার মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার সহকর্মী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা সংযুক্ত আছেন, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ ও খুলনা বিভাগীয় টিমের পক্ষ থেকে সালাম, অভিনন্দন ও ঈদ মুবারক। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। জয়নাল আবদিন ফারুক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটি বিয়ের অনুষ্ঠানে আছি। আমি শুধু একটি ঘটনা, আইন যে দেশে নেই, এই দেশে এই শেখ হাসিনা সরকার যে জুলুম নির্যাতন করে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার জন্য প্রচেষ্টা করতেছে, তাই 14 বছরে সে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আগামী দিন রাজপথে জয়নাল আবদিন ফারুক, মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন হবে। আজকে আমাদের
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন স্যার তার এলাকায় জনসাধারণের সাথে, সাধারণ মানুষের সাথে যখন সাক্ষাৎ করতে যায়, তাদের তখন আতঙ্কে তখন তারা সেই সাক্ষাৎ অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ, এই পুলিশ লীগ দ্বারা হামলা। আজকে যখন ঈদের সময় এই জনতার সংসদ সদস্য যারা বিভিন্ন এলাকায় কাজ করতে যায়, তাদের নেতা কর্মীদের, অসহায়দের, দুস্থদের এবং যে সমস্ত কর্মীরা মামলা মোকদ্দমা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ায়। এই জনতার সংসদ সদস্যদেরকে তাদের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখে, এটাই তাদের কাজ। আজকে জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল, তারেক রহমানের নেতৃত্বের দল যে কাজগুলো করে, আমি একটি কথাই শুধু উদাহরণ দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কি করেছে? সংবাদপত্রে অবাধ স্বাধীনতা প্রদান করেছে। আর শেখ মুজিবুর রহমান সাহেব কি করেছে? সারা দেশে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে। আজকে যেখানে আওয়ামী লীগ তার সরকারের সময় সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দেয়, আর বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে এবং সব রাজনৈতিক দলকে পুরো জন্মের সুযোগ করে দিয়েছে। তাই আগামী দিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, আমার ভাই তারেক রহমানকে দেশে আনার যাবতীয় আন্দোলনে জয়নাল ফারুক ভাই এবং বুলবুল ভাই সহ আপনাদের সকলের সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। এই প্রতিজ্ঞা, এই সহযোগিতা এবং আগামী দিন যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এই দেশে আমার মাকে মুক্ত হয়, সে ব্যাপারে যাবতীয় আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। জি জি, ধন্যবাদ জামির ভাইকে। আমি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আমাদের অন্যান্য অতিথিদের বক্তব্য আমরা নিয়ে নিয়েছি। আমরা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনাকে আজকের এই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে গ্রামে ছিলাম, আমি সবাইকে সালাম জানাচ্ছি। বিশেষ করে আমার রাজনৈতিক অভিভাবক জয়নাল আবেদিন ফারুক সাহেব, যিনি বাংলাদেশের সবচেয়ে বিএনপির ম্যাডামের পরে নির্যাতিত নেতা এবং রাজপথের সাহসী যোদ্ধা, তাকে সালাম জানাই এবং সকলকে সালাম জানাচ্ছি। আমি বাড়িতে ছিলাম 12 দিন, আমার গলা বসে গেছে আমি ছোট ছোট কিছু মিটিং করার জন্য। আমি এই জন্য আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই আপনাকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আমি রেজাউল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এখানে যুক্ত আছেন, আমাদের একজন অতিথি জনাব আব্দুল খালেক, সহসংগঠন সম্পাদক বিএনপির, উনি কি আমাদের সাথে কি যুক্ত আছেন কি না? আমি রেজাউল ভাই দৃষ্টি আকর্ষণ করছি। উনি এখনো যুক্ত হয়নি। আপনি প্রধান বক্তার কাছে কি চলে যেতে পারি তাহলে? বুলবুল ভাইকে দিয়ে দেন, বুলবুল ভাইকে। জি, আমি আজকের এই আলোচ্য বিষয়ের উপরে আমাদের যে সম্মানিত প্রধান বক্তা জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আমি ওনাকে আহ্বান জানাচ্ছি আজকের এই বিষয়ের উপর প্রধান বক্তা হিসেবে ওনার বক্তব্য প্রদান করার জন্য। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া টিভি আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমূল্যানী এবং আইনের শাসনের যে কথোপকথন, যে সরকার আজকে নিশিরাতে সরকার যেভাবে মিথ্যা কথা বলছে, সেটি প্রতীয়মান হয়ে সরকার দলীয় একজন সংসদ সদস্য, যিনি হাইকোর্ট দ্বারা দণ্ডিত, তিনি কি করে বিদেশ সফর করলেন এবং ঈদুল ফিতরে আমাদের সমস্ত নেতাকর্মীকে অত্যন্ত দুঃখের মধ্যে থেকেও আমরা এক মাস সিয়াম সাধনের মধ্য দিয়ে আজকের এই
ঈদের পরে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন উপদেষ্টা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা এবং বিজ্ঞ রাজনীতিবিদ, তিনি জাতীয় সংসদে ব্যাপকভাবে পরিচিত এবং বিপ্লবী কণ্ঠে তিনি যে বক্তৃতা দেন, এলাকার জনগণের কথা বলেন, দেশের কথা বলেন, দেশের মানুষের কথা বলেন, সে আমাদের বড় ভাই জয়নাল আবেদিন ফারুক। এবং আমাদের যারা বক্তব্য রেখেছেন, আমার পক্ষ থেকে মোবারক। আমি অল্প ছোট্ট কথা বলতে চাই যে সরকার আজকে শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাহী কমিটির মিটিং করেছে, সেখানে আমরা প্রধানমন্ত্রীকে এই চুরি করা ভোটের প্রধানমন্ত্রী তিনি অবলীলায় আজকেও কিছুক্ষণ আগে মিথ্যা কথা বলেন। উনি ভোটের রাজনীতি করেন, ভোট চুরি করতে উনি জানেন না। বাংলাদেশে আইনের শাসন ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুখে আছে। বাংলাদেশের উন্নয়নের গতি এত ত্বরান্বিত হয়েছে যে এই সরকারকে বিএনপি কেন আন্দোলন করছে এটি কৈফিয়ত। আজকে 18 সালের 29শে ডিসেম্বর যে ভোট করেছে সেটি সর্বদা স্বীকৃত যে বাংলাদেশের 300টা সিটে যেভাবে রাতের আঁধারে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারকে দিয়ে ভোট কাটানো হয়েছে রাষ্ট্রীয় কর্মচারীদের দ্বারা, সেটি পৃথিবীব্যাপী সমস্ত দেশে, ইউরোপ বলেন, ন্যাটো বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গাতেই পরিচিতি পেয়েছে। যেটা একটা নিশির রাতের ডাকাতি। সেখানে প্রধানমন্ত্রী যখন মিথ্যা কথা বলে তখন একটু ছোট্ট বালকরাও পর্যন্ত হাসে। যে টিভি দেখা যাবে না, যেখানে ইমাম সাহেব মিথ্যা কথা বলে সেখানে এই জায়গায় বসা যাবে না বা কথা শোনা যাবে। আমরা মসজিদের ইমামকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই না? রাষ্ট্রীয় যে ইমাম, সে যদি প্রতিনিয়ত রাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রত্যাশা সেটি যখন জলাঞ্জলি দেয়, তখন বাংলাদেশের আর কি থাকে? গতকালকেই আমি দেখছিলাম যে ডক্টর তাজ সাহেব বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন পাহারা দেয় ইন্ডিয়ান আর্মিরা, রয়্যাল এজেন্ট। আমাদের রাষ্ট্রীয় কোষাগার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সেটি রয়্যাল এজেন্ট দ্বারা পরিবেষ্টিত। এটার নামকে আসতে বাংলাদেশ, তার মুখ্যমন্ত্রী হলো শেখ হাসিনা। এই আজকে এই অবস্থায় বাংলাদেশে কি পরিকল্পিতভাবে ঈদের আগ থেকে এই পর্যন্ত আমরা দেখলাম যে সোয়াবিন তেলের একটা নাটক তৈরি হচ্ছে। আমরা এও দেখলাম যে হাইকোর্টের যিনি দণ্ডিত আসামি তিনি কি করে বিদেশে গেলেন, এখানে আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তার সাফাই গাচ্ছে। খুব অদ্ভুত লাগলো যে চোরকে কিভাবে তারা তার পক্ষে অবস্থান নিচ্ছেন, ভোট চুরি করে কিভাবে একটি সরকারের পক্ষে প্রধানমন্ত্রী অবস্থান নিচ্ছেন, এই কথাগুলি মানুষের কাছে অবলীলায় বলছে। আজকে খালেদা জিয়াকে তো এটা বোঝাই যাচ্ছে
যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তাকে ক্ষমতায় থেকে তাকে আটকানো হয়েছে। আজকে যে টাকার জন্য আটকানো হয়েছে সেই টাকা তো ব্যাংকে গচ্ছিত। আজকে রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়া যত অর্জন রয়েছে, শেখ হাসিনা 13 বছরে 14 বছরে সেই অর্জন কিঞ্চিত নয়। মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসাবে, সততার নারী হিসাবে, নারীর প্রতীক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বীর উত্তম, একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী হিসাবে তিনি বাংলাদেশকে যেভাবে ভালোবেসেছেন, বাংলাদেশের প্রতি যেভাবে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে কাজ করেছেন, আজকে তার প্রমাণ কিন্তু খালেদা জিয়া। বাংলাদেশের এমন কোন বালক থেকে আরম্ভ করে, তরুণী থেকে আরম্ভ করে খালেদা জিয়াকে চেনে। খালেদা জিয়ার নাম জানেন। আমি এই কথাটি বলতে চাই যে হাজী সেলিম কিভাবে আজকে বিদেশ সফর করে এলেন, কোন স্বার্থে, সরকার কোন অথরিটিতে তাকে বিদেশে যাওয়ার হুকুম দিল। আমরা বিচার বিভাগ, প্রধান বিচারপতির কাছে আমরা কৈফিয়ত চাই, কারণ দণ্ডিত আসামি প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া, তার নির্দেশনা ছাড়া কি করে সে বিদেশে যেতে পারে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী গত কালকে বোধহয় বা পরশুদিন উনি সাংবাদিক সম্মেলন করে হাজী সেলিম চোর, একজন মাফিয়া ডন, তিনি পুরাতন ঢাকায় যে সন্ত্রাসগিরি করেছেন তার বিরুদ্ধে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আইনের যে ব্যাখ্যা, সেখানে 1 মাসের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। সে কোর্টের কাছে কোনো পারমিশন ছাড়াই সে বিদেশ থেকে ঘুরে আসে। তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সহ অনেকেই সাফাই গাচ্ছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে। উনি তো পালিয়ে যাবেন না, উনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি বাংলাদেশের একজন বীর সেনাপতির স্ত্রী ছিলেন, রাষ্ট্রপতির ওয়াইফ ছিলেন। উনি তো প্রথমেই বলেছেন যে আমার প্রভু বিদেশে নাই, বন্ধু আছে। আমার বন্ধু হলো, প্রভু হলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের সাথে আমি চলতে চাই। আমি বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থায় আমাদের এই যে অসুস্থ, সেটা বাংলাদেশের চিকিৎসকরা, এখানে অ্যাপারেটাস আমাদের সেই পরিমাণ ছিল না, যার কারণে আমরা চিকিৎসকরা বিদেশে রেফার করেছিলেন যে তাকে বিদেশে নেওয়া হোক এবং 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে তাকে ট্রিটমেন্ট করে আবার বাংলাদেশে ফেরত আসা। উনি তো বলেননি যে আমি বাংলাদেশ থেকে একবারে চির বিদায় নিচ্ছি, আমি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, এ কথা তো উনি কোনোদিন বলেন। উনি বারংবার দরখাস্ত দিয়েছেন, তার পরিবার দিয়েছে, তাকে সমুচিত সম্মান দেওয়া হয়। আমি এই কথাটি আজকে এই কারণে বলতে চাই যে হাইকোর্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী কার আজকে ওকালতি করছেন, এই প্রশ্ন আমাদের। আজকে প্রধান বিচারপতিকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে, কেননা দেশের দিকে অবিলম্বে যদি বিদেশে না পাঠানো হয় তাহলে অবশ্যই আমরা ব্যাখ্যা চাই। আমরা ব্যাখ্যা চাই যে হাজী সেলিম কোন অথরিটিতে থাইল্যান্ড গেলেন এবং আসলেন, এবং সে প্রধানমন্ত্রী আজকে কার্যনির্বাহী মিটিং এ যে বক্তব্য রেখেছেন, 18 সালের নির্বাচনকে তিনি
জনগণের নির্বাচিত মেম্বার বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, 14 সালের নির্বাচনের কথা বলছেন, সে কাজ হলে জনগণ প্রত্যাখ্যিত হয়েছে। সেখান থেকে মিথ্যা কথা বলে আজকে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছেন, বাংলাদেশের দুর্নীতিতে ছেয়ে গেছে, বাংলাদেশের আজকে একটি প্রকল্পের ডবল টাকা বরাদ্দ করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের সন্ডামান্ডাররা টাকা চুরি করা হচ্ছে। এই কথাগুলি আজকে তারা বলছে না, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদাকে ঠুনকো একটি কেসে আটকে রাখা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজগুলি করছেন। আমরা অবিলম্বে রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান বিচারপতিকে এর সুষ্ঠু ব্যাখ্যা আমাদের কাছে, জাতির কাছে দিতে হবে। অবশ্যই আগামী দিন আমরাও কিন্তু এই যে আন্দোলন, সে আন্দোলন চলবে এবং এর ফায়সালা কিন্তু রাজপথে। আমরা এটা বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমান যে জনগণের সাথে সার্বক্ষণিকভাবে কাজ করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার বিভাগ এবং মানুষের মানবিক দিকগুলি নিয়ে তিনি যে কথাবার্তা বলছেন, এই আন্দোলন চলবে এবং চলছে। এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে পূর্ণাঙ্গ নির্বাচন ব্যবস্থায়, যেটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমাদের সেই নির্বাচন সম্ভব নয়। কেননা আওয়ামী লীগকে বিশ্বাস করার মতো এদেশের কোনো মানুষ এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়িয়ে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে, ঈদ পূর্ণবলী অনুষ্ঠানে সকল ভালো থাকুন। আমরা সকলে বিএনপির এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার পরিবারদেরকে নামার আহ্বান জানিয়ে আমরা ব্যাপকভাবে রাষ্ট্রীয় কর্মসূচির মধ্যে দিয়ে, এই বিএনপির কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সরকারের পতন চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার চাই, জাতীয় সরকার চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি টিআরটিভির সঞ্চালক যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে টিআরটিভির যে উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য, এবং প্রধান বক্তা হিসেবে আপনি আপনার যথেষ্ট এবং মূল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আজকের যে আলোচ্য বিষয়ের উপর আমাদের আজকের যে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা বিএনপির সাবেক চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নাল আবেদীন ফারুক, আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি হিসেবে আপনার এই ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য প্রদান করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। জি, জিআরটিভির সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। সবাইকে জিআরটিভির পক্ষ থেকে ঈদ মুবারক। আমাকে এই ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আজকে আমন্ত্রণ জানাবার জন্য জিআরটিভির সকল কর্মকর্তা কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলোচক বৃন্দ অত্যন্ত ভালো উপস্থাপন করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রধান বক্তা আমাদের বুলবুল সাহেব, রাজশাহীর সাবেক মেয়র, আমার অত্যন্ত কাছের মানুষ, আন্দোলন সংগ্রামের নেতা, রাজপথের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রিয় নেতা বুলবুল সাহেব অনেক ভালো বক্তব্য উপস্থাপন করেছেন। জিআরটিভি আপনি আজকে যে কর্মসূচি বা যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলার জন্য আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এটা অত্যন্ত একটি দুঃখজনক, বেদনাদায়ক সাবজেক্ট। সেই জন্য আমরা আলোচনায় আজকে আপনার সাথে একত্রিত হয়েছি। বিশেষ করে আপনি জানেন আমি রাত্রে 10টার পর জেগে থাকি না, আমি গ্রামে আছি এখন, গ্রামের বাড়িতে। আজকে অন্তত 10টা মিটিং করে আমি মাত্র এসে আপনার অনুষ্ঠানে যোগ দিয়েছি। তবুও মনের টানে, দিলের টানে, দলের টানে, দল পাগলা মানুষ হিসাবে আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যেহেতু বেগম জিয়ার কথা, তারেক জিয়ার কথা বলতে হবে। একটা জিনিস হলো, এই সরকারের কাছে কোনো কিছু বলে লাভ, ধর্ণা দিয়েও লাভ নাই, আলোচনা করেও লাভ।
এদের কাছে গল্প শোনা যাবে, কিন্তু এরা গল্প শুনবে, কোনো কাজ করবে। এরা দেশের মানুষের দুঃখের কথা জানে, কোনো প্রতিকার নেন। এরা তেলের দাম বেড়ে গেছে জানে, কিন্তু প্রতিকার নেয় না। প্রতিকার কেমনে নেবে? যারা তেলের দাম বাড়ায় তারা সরকার প্রধানের সাথে বিদেশে। অতএব সরকারের কাছে কিছু বলে ফায়দা হবে বলে আমি মনে করি না। আমি একজন রাজনৈতিক কর্মী, তৃণমূল পর্যায়ের কর্মী। আমি বড় নেতাও নই, আমি মন্ত্রীও না, আমি দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতাও না। আমি ক্ষুদ্র ব্যক্তি, ক্ষুদ্র কথা বলেই আমি আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। স্পষ্ট বক্তব্য হলো, বেগম খালেদা জিয়ার মুক্তি এখন দলের জন্য অপরিহার্য। তারেক রহমানকে দেশে ফেরত আনা অপরিহার্য। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। সরকার আসতে দেবে না, কিন্তু আমরা আসার চেষ্টা করতে হবে। আসতে সরকারকে আনার জন্য বাধ্য করতে হবে এবং সরকারকে বলতে হবে, তুমি যেভাবে অমানসিক ভাবে মানুষ খুন করো, অমানসিক ভাবে মানুষকে জেল খাটাও, অমানবিক ভাবে যেভাবে দেশ পরিচালনা করছো, তার প্রমাণ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে রিপোর্ট। আজকে যেই কারণে আমেরিকা যেতে আপনাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয়েছে, এটাই প্রমাণিত আপনার সরকার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। আপনি দলীয় সরকার হিসেবে পরিচিতি লাভ করেছেন, জনগণের সরকার হিসেবে আপনি পরিচিতি লাভ করেন নাই। সেই কারণে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের নেতারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, দিনে দিনে সকাল বিকাল বৈঠক করছেন, তারেক রহমানের নির্দেশ শুনছেন, পরিকল্পনা করছেন, ম্যাপ আঁকছেন, কি করে সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করে বেগম জিয়াকে মুক্ত করা যাবে, তারেক রহমানকে দেশে আনা যাবে। অতএব যারা শ্রোতা, জিয়া টিভির দর্শক, যারা তৃণমূল নেতা কর্মী, যারা 10 বছর আগে জন্ম নিয়ে বিএনপি চিনতেন, তারা এখন 22 বছর, তারা এখন ভোটার, তাদের কাছে আমার আবেদন, অনুরোধ থাকবে, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, হতাশ হবেন। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারেরা এভাবেই আধিপত্য করে, স্বৈরাচার হিসেবে সরকার পরিচালনা করে, গুম করে, খুন করে, মিথ্যা মামলা দেয়, আজগুবি মামলা দেয়, মৃত ব্যক্তির নামও মামলা দেয়। এটা স্বৈরাচারের নিয়ম, স্বৈরাচারের ইতিহাস। অতএব 22 বছর বয়স যারা 10 বছর আগে শিশু ছিলেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, হতাশ হবার কিছু নাই। তারেক রহমান বক্তব্য শুনবেন, তারেক রহমানের ইউটিউবের বক্তব্যগুলো শুনবেন, তারেক রহমানের স্পিচ, যে স্পিড, সেটা লক্ষ্য করবেন। সে লক্ষ্যে বুঝবেন হতাশ না হওয়া। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার 72 বছর বয়সে, আমি এখন 52 বছর, আমি আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছি। 72 থেকে 52-তে নেমে এনেছি। আপনারা যারা 22 আছেন, আমার 72-এর সাথে 52 আসা একসাথে হই, আন্দোলন করবো। নিরাশ হবার কোনো কারণ নাই। কারণ তারেক রহমানের বিদেশে থাকলো যে উজ্জীবিত, যে উজ্জীবন, যে সাহস, যে বক্তব্য, যে মেধা, এই মেধা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অচিরে ক্ষমতায় নিয়ে আসবে আমার একটা বিশ্বাস। সে কারণে আমি মনে করি আজকে আপনি যে সাবজেক্টটা দিয়েছেন, এটা একটা সাবজেক্ট। আপনার জানি খালেদা জিয়াকে দিবেন না, খালেদা জিয়া চুরি করে নাই, তার বিরুদ্ধে দুদিকে মামলা হচ্ছে। এই মামলা হয়েছে একটা ট্রান্সপারেন্স, টাকা পয়সা এই ব্যাংক থেকে এই ব্যাংক, এই ব্যাংক থেকে টাকা জায়গায় আছে। আর সঙ্গের পাহাড় করে নিম্ন আদালতের সাজাপ্রাপ্ত আসামি দেশের বাইরে চলে যায়। এক দেশে দুই আইন, পাগলও বুঝে। অতএব এ বিষয়ে আলোচনা করে লাভ নাই। তারা সরকারি দল, তাদের কাছে আইন সমান। আজকে দেখেন না, ইউটিউবে দেখাইছে, ট্রেনে ভ্রমণ করছে, টিটি সাহেব জিজ্ঞেস করলো টিকিট ক, আমি আত্মীয়। এভাবে দেশ পরিচালিত হচ্ছে। সে কারণে আমি একটু ব্যথা পাইনি। হাজী সেলিম বিদেশ গেছে, আমি একটু ব্যথাও পাইনি। কারণ ব্যথা পাওয়ার যে অনুভূতি আমার, সেটা তো সরকার বুঝে না। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ডেইলি আমার চোখের পানি পড়ে আমার নেত্রীর জন্য। কারণ এই নেত্রীর সংস্পর্শে আমি কাজ করেছি 5টি বছর। আমার চেয়ে অনেক বেশি অনেকে জানে
কিন্তু আমি ক্ষুদ্র হিসাবে খালেদা জিয়াকে যেটুকু জানি, মরার আগ পর্যন্ত তো খালেদা জিয়ার রসুল করিমের নাম, আল্লাহর নাম যেভাবে বলি, আমার মনের মধ্যে আর এক নাম থাকবে খালেদা জিয়া। তার অনুভূতি, তার দেশ পরিচালনা, তার ভদ্রতা, তার কোনো হিংসা নাই, তার কোনো বিদ্বেষ নাই, তার কোনো অহংকার নাই, তার বিদেশে কোনো জায়গা নাই, তার বিদেশে কোনো বাসা নাই, বিদেশের মাটিতে তার টাকা জমা নাই। অতএব তার মতো মহিলাকে যদি বিদেশে যাওয়ার সুযোগ না দেওয়া হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছুই না। তাই আমি সরকারের কাছে আবেদন করতে চাই না, প্রমাণ করে দিতে চাই স্ট্যান্ডিং কমিটি তারেক রহমানের নির্দেশে, আমাদের মাননীয় নেতার নির্দেশে রাজপথে এই দাবিগুলো আদায় করে এই সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, এই 12টি বছর তুমি যেভাবে দুর্নীতি করেছো, 12টি বছর যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছ, 12 বছর যেভাবে দুদককে নিজের প্রতিষ্ঠান হিসাবে যা করার করিয়ে নিয়েছ, এই সেই বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। ক্ষমতা আসলে আমরা প্রমাণ করে দিব যে আমাদের নেতা তারেক রহমান তোমাদের পরিচালিত সরকারের চেয়ে অনেক অনেক ভালো পরিচালনা করবে। এই অঙ্গীকার নিয়ে রাজপথে থাকতে হবে, রাজপথে নামতে হবে। টিভিতে আলোচনা করে বক্তৃতা শুনে এই সরকারকে পতন করা সম্ভব না। এই সরকারকে পতন করতে হলে তেলের দাম কেন বাড়লো, ডিজেলের দাম কেন বাড়লো, মানুষের অধিকার কেন হরণ করা হলো, কেন আমার ভাই সৌদি আলম গুম হলো, কেন আমার এমপি ইলিয়াস আলী গুম হলো, কেন আমার বিরুদ্ধে 75 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলো, কেন আমার মাই মরে গেছে নিউ মার্কেটে কেন মামলার আসামি হলো, এই বিষয়গুলো আপনি যদি তাদের থেকে জবাব নিতে হয়, আপনাকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই অঙ্গীকার নিয়ে জিয়া টিভিকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ। আজকের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত আমন্ত্রিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি সহ যারা জিয়া টিভির এই প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত দর্শকদের প্রতি, যারা এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এবং শুনেছেন। তো দর্শক, আজকের এই জিয়া টিভি কর্তৃক আয়োজিত জিয়া টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সারওয়ার হোসেন রুবেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজন অনুষ্ঠিত করার জন্য। সেই সাথে ওনাকে আমাদের সামনে আরো বিভিন্ন টপিক নিয়ে, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই ধরনের আলোচনার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।